হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা লেসন নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে পরমাণুর গঠন বিষয়ে। এখন আমরা বন্ধুরা বর্ণনা করব পরমাণুর গঠন বিষয়ে কিছু কথা। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে পরমাণু কী। পরমাণু জানার আগে আমাদেরকে জানতে হবে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে। ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমরা লিখছি যে যদি আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা নিতে যাই, তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলে হচ্ছে বন্ধুরা অণু। ঠিক আছে? পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে বন্ধুরা কি? অণু। তো বন্ধুরা পদার্থের ক্ষুদ্রতম কণা অণু। কিন্তু পদার্থ কিন্তু বন্ধুরা দুই প্রকারের হয়। পদার্থ বন্ধুরা দুই প্রকারের। তো সেগুলো কি কি বন্ধুরা? একটা হচ্ছে যৌগিক পদার্থ, আর একটা হচ্ছে বন্ধুরা মৌলিক পদার্থ। ঠিক আছে? তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে এখানে অণুর ব্যাপারে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থের মধ্যে কিছু ভিন্ন সংজ্ঞা কিন্তু আছে। তো বন্ধুরা এখন যৌগিক পদার্থগুলোতে দুইটা ভিন্ন ভিন্ন পদার্থের বা মৌলের পরমাণু থাকতে পারে। যেরকম আমরা যদি পানি চিন্তা করি, H2O, এটা হচ্ছে বন্ধুরা কি? এটা হচ্ছে তোমার পানির সংকেত। তো এটা পানির সংকেত বন্ধুরা। তো এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ। তো এখন বন্ধুরা এখানে কিন্তু অক্সিজেনের দুইটা হাত থাকে বন্ধুরা। তো অক্সিজেনের দুইটা হাত হাইড্রোজেনের একটা একটা হাতের সাথে মিলিত হয়ে পানি উৎপন্ন করতেছে। তো এখন বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আসলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু হয়। তো এখন যদি অণুকে ভেঙে ফেলি তাহলে কিন্তু সেটা পরমাণুতে বিভাজিত হয়ে যাবে, তখন যৌগিক পদার্থটার অস্তিত্ব থাকবে না। তো এখন যৌগিক পদার্থটাকে আমরা যদি এভাবে ভেঙে ফেলি, ধরো যৌগিক পদার্থ, তো যৌগিক পদার্থের অণু ভেঙে ফেললাম, তখন কি হবে বন্ধুরা? তখন কিন্তু যৌগিক পদার্থটার আর অস্তিত্ব থাকবে না। ঠিক আছে? তাহলে যৌগিক পদার্থটা কি? আর আনস্টেবল। যৌগিক পদার্থ অস্তিত্ববিহীন। যৌগিক পদার্থটা হচ্ছে কি বন্ধুরা? অস্তিত্ববিহীন। এখন বন্ধুরা আমরা যদি মৌলিক পদার্থের ক্ষেত্রে চিন্তা করি, মৌলিক পদার্থের কিন্তু বন্ধুরা অণু ও পরমাণু উভয় থাকতে পারে। ঠিক আছে বন্ধুরা? মৌলিক পদার্থের অণু ও পরমাণু উভয়ই থাকতে পারে। এখন বন্ধুরা মৌলিক পদার্থের যদি পরমাণু একটা চিন্তা করি, যেমন অক্সিজেনের বন্ধুরা আণবিক সংকেতটা হচ্ছে, অক্সিজেনের আণবিক সংকেত এটা হচ্ছে বন্ধুরা O2। এখন এটার গাঠনিক সংকেত এরকম বন্ধুরা, অক্সিজেনের দুইটা হাত আরেকটা অক্সিজেনের দুইটা হাতের সাথে যুক্ত হয়ে থাকে। তো এখন বন্ধুরা আমরা যদি এই দুইটা হাতকে ভেঙে ফেলি, মানে হচ্ছে আমরা যদি O2টাকে ভেঙে ফেলি, তাহলে এখান থেকে বন্ধুরা কি উৎপন্ন হবে? O+O। তাহলে বন্ধুরা এই যে মনে করো দুইটা O উৎপন্ন হলো, এই দুইটা O কি জানো বন্ধুরা? এগুলো হচ্ছে একটি পরমাণু, একটি পরমাণু। তো তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? যে পরমাণুগুলা কি কি? পরমাণুগুলো হচ্ছে কোনো পদার্থের, মৌলিক পদার্থের এমন একটি কণা যা ওই পদার্থের ধর্মকে বজায় রাখে। আর অণু হচ্ছে কি বন্ধুরা? যৌগিক পদার্থের এমন একটি কণা যা ওই পদার্থের ধর্মকে বজায় রাখে। কিন্তু তোমার যৌগিক পদার্থের বেলায় অণুটাই হচ্ছে ক্ষুদ্রতম কণা, আর মৌলিক পদার্থের বেলায় পরমাণুটা হচ্ছে ক্ষুদ্রতম কণা। এখন বন্ধুরা পরমাণুকে যদি আমরা ভেঙে ফেলি, পরমাণুকে কিন্তু ভাঙা যায় বন্ধুরা, কোনো কিছুই অবিভক্ত নয়। তবে এটা ঠিক যে আমরা যদি মৌলিক পদার্থের পরমাণুকে ভেঙে ফেলি তাহলে মৌলিক পদার্থটার আর অস্তিত্ব থাকবে না। তাহলে বন্ধুরা পরমাণুটাকে যদি ভেঙে ফেলি তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। পরমাণু বিভাজন লিখলাম আমি তোমাদেরকে বোঝানোর জন্য, পরমাণু বিভাজন। তাহলে পরমাণু বিভাজন করলে বন্ধুরা এরকম একটা স্ট্রাকচার দাঁড়াবে যে প্রথমে ধরো এরকম একটা গোলাকার থাকবে, তো এটার নাম হবে বন্ধুরা নিউক্লিয়াস। কী হবে বন্ধুরা? নিউক্লিয়াস। তো বন্ধুরা নিউক্লিয়াস যেটা, এটার মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, আর হচ্ছে এটার চারদিকে বন্ধুরা কিছু কক্ষপথ থাকবে, যে কক্ষপথে বন্ধুরা ইলেকট্রন থাকবে। বুঝতে পারছো বন্ধুরা? এই কক্ষপথে কী থাকবে? কতগুলো ইলেকট্রন থাকবে। ইলেকট্রনগুলো হচ্ছে তোমার ঋণাত্মক চার্জ বিশিষ্ট, আর নিউক্লিয়াস হচ্ছে তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট।
নিউক্লিয়াসে থাকে হচ্ছে তোমার বন্ধুরা প্রোটন আর হচ্ছে কি নিউট্রন, এই দুইটা জিনিস। আর ইলেকট্রনগুলো ই মাইনাস আকারে পরমাণুর বাইরে অবস্থান করে। তো এরকম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি স্থায়ী কণিকা নিয়েই কিন্তু বন্ধুরা পরমাণু গঠিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা পরমাণুর গঠন কিভাবে সম্ভব। তো পরমাণুকে ভাঙলে আমরা কী পাবো বন্ধুরা? পরমাণুকে ভাঙলে পাওয়া যাবে, পরমাণুকে ভাঙলে পাওয়া যাবে কি কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে তোমার 1 নম্বরে প্রোটন। প্রোটনটা কি বন্ধুরা? ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত। তারপর কি পাওয়া যাবে বন্ধুরা? নিউট্রন। কি পাওয়া যাবে? নিউট্রন। এটা কিন্তু বন্ধুরা নিরপেক্ষ আধান বিশিষ্ট, নিরপেক্ষ আধান যুক্ত, মানে এটা কোনো চার্জ নাই বন্ধুরা, বুঝতে পারছো? আর 3 নাম্বার আমরা পাবো কি? ইলেকট্রন বন্ধুরা। তো ইলেকট্রনটা কি হবে বন্ধুরা? ইলেকট্রনটা হবে তোমার ঋণাত্মক চার্জ বিশিষ্ট, ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম যে একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে তোমার চার্জ নাই। তো এখন বন্ধুরা এই প্লাস মাইনাসের সমতা কিন্তু পরমাণুতে বিদ্যমান থাকে, এই কারণে পরমাণুগুলো নিরপেক্ষ থাকে। তো এটাই হচ্ছে বন্ধুরা পরমাণুর গঠন সম্পর্কে কিছু তথ্য। অবশ্য বন্ধুরা বিক্রিয়া করার সময় পরমাণুগুলো কিন্তু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক, আবার ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আয়নিত হতে পারে। তখন পরমাণুর যে ধনাত্মক চার্জ, ঠিক আছে বন্ধুরা, পরমাণুর যদি ধনাত্মক আয়ন আমরা চিন্তা করি, ধনাত্মক আয়ন বন্ধুরা দেখো, পরমাণুর যে ধনাত্মক আধান, এটাকে কি বলে বন্ধুরা জানো? এটাকে বলে হচ্ছে ক্যাটায়ন, এটাকে বলে বন্ধুরা ক্যাটায়ন। আর হচ্ছে পরমাণুর ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান, তো এটাকে বলে বন্ধুরা অ্যানায়ন। কি বলে বন্ধুরা? অ্যানায়ন। তো এখন ক্যাটায়ন আমরা লিখলাম বন্ধুরা, ক্যাটায়ন যোগ অ্যানায়ন, এই দুটো যোগ করলে বন্ধুরা কি উৎপন্ন হবে জানো? ক্যাটায়ন যোগ অ্যানায়ন যদি যোগ করি তাহলে বন্ধুরা যেটা উৎপন্ন হবে তাকে বলা হবে আয়নিক যৌগ, আয়নিক যৌগ, আয়নিক যৌগ হয়। তো বন্ধুরা পৃথিবীতে বেশিরভাগ যৌগ আয়নিক যৌগ। যেরকম মনে করো আয়নিক যৌগের উদাহরণ হতে পারে পানি হতে পারে, তারপর মনে করো বন্ধুরা কি হতে পারে যে বিভিন্ন আছে, যেমন ধরো সাবান হতে পারে, ঠিক আছে বন্ধুরা। তারপর মনে করো বিভিন্ন রকমের অ্যাসিড হতে পারে, এগুলো বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই তোমাদের কেমিস্ট্রি ক্লাস ছিল। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। বন্ধুরা এই পর্যন্তই, তাহলে আজকে বিদায়, বাই, আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই শরীরে যত্ন নিও।